আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। কিছুদিন অসুস্থ থাকার কারণে গত ক্লাসটা আমি নিতে পারিনি, কিন্তু সেই ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে এসেছি। গত ক্লাসে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে লেনদেনগুলোকে কিভাবে হিসাবের খাতায় লিপিবদ্ধ করতে হয়, বা হিসাবের খাতায় লিপিবদ্ধ করতে গেলে লেনদেনগুলোকে কিভাবে ঘটনা থেকে শনাক্তকরণ করে সেটাকে কিভাবে ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করতে হয়। হ্যাঁ, এই ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করার পর আমরা হিসাবের প্রাথমিক বইতে অর্থাৎ জাবেদাতে লিপিবদ্ধ করব। তো আমরা গতদিন ডেবিট ক্রেডিট নির্ণয় কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছিলাম। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে জাবেদায় লিপিবদ্ধকরণ, অর্থাৎ হিসাবের প্রাথমিক বই লিপিবদ্ধকরণ। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কারণ হচ্ছে যে প্রথমেই হিসাবের যে প্রথম স্টেপ, প্রথমে যে লিপিবদ্ধকরণ করা হয় সেটা হচ্ছে জাবেদার মাধ্যমে লিপিবদ্ধকরণ করতে হয়। এই কারণেই জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। আচ্ছা, যাই হোক, তার আগে আমাদের জানতে হবে জাবেদা কাকে বলে। জাবেদা হচ্ছে কোনো ঘটনাকে লেনদেনের শনাক্তকরণ করে সেটাকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করার পর রোজ বা দিন বা তারিখের ক্রমানুসারে লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করে হিসাবের প্রাথমিক বইয়ে লিপিবদ্ধকরণ করাই হচ্ছে জাবেদা। জাবেদা শব্দটা জার্নাল থেকে এসেছে, ফরাসি জার শব্দ থেকে জাবেদার জার্নাল শব্দের উৎপত্তি। এই জার শব্দের অর্থ হলো দিন বা তারিখ। তো সেই জার থেকে জার্নাল শব্দটি আসছে, জার্নাল শব্দ থেকে জাবেদা শব্দটি চলে আসছে। এই কারণে যেহেতু জার শব্দ অর্থ দিন বা তারিখ, সেই কারণে আমরা বলতে পারি যে দিন বা তারিখ বা রোজ এর ক্রমানুসারে লেনদেনগুলোকে হিসাবের যে প্রাথমিক খাতায় লিপিবদ্ধকরণ করা হয়, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে প্রাথমিক খাতায় লিপিবদ্ধকরণ করা হয় তাকে জাবেদা বলা হয়। বাস, এই হচ্ছে জাবেদা। তাহলে কি বলতেছে? রোজ বা দিন অথবা তারিখের ক্রমানুসারে, অর্থাৎ এখানে আমরা এমনভাবে লিপিবদ্ধ করতে পারবো না, ধরো একটা মাসের 1 তারিখে যেটা ঘটছে আবার 10 তারিখে ঘটছে কিংবা 15 তারিখে ঘটছে, আমরা কিংবা 2 তারিখে, 3 তারিখে, 4 তারিখে ভাবে ক্রমান্বয়ে ঘটছে কোনো ঘটনা বা কোনো লেনদেন হয়েছে। এখন এই লেনদেনগুলো যেটা 1 তারিখের পর আমাদের আসবে 2 তারিখ, তারপরে 3 তারিখ, তারপরে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এইভাবে এই যে একটা ক্রমানুসার এটাকে আমাদের মেনটেন করতে হবে। যদি আমরা 1 তারিখের পর হয়তো 5 তারিখ লিখলাম, তারপর আবার 2 তারিখ লিখলাম, তারপর আবার 3 তারিখ, তারপর আবার 8 তারিখ, তারপর আবার হয়তো দেখা গেল যে 4 তারিখ লিখলাম, এই যে বিক্ষিপ্ত এলোমেলো, অর্থাৎ ক্রমানুসার যেটা যেটা অনুসরণ করতে হয়, এটা ঠিক না রেখে যদি আমরা উল্টাপাল্টা করে তারিখ বা রোজ অথবা দিনটাকে যদি আমরা উল্টাপাল্টা করে লিপিবদ্ধ করি তাহলে এটাকে জাবেদা বলা যাবে না। তো এটাই হচ্ছে জাবেদার মেইন বৈশিষ্ট্য। তো ঠিক আছে, আমরা এই ক্রম বা ধারা রক্ষা করে কোনো একটা ঘটনাকে আমরা কি করব, লেনদেনে শনাক্তকরণ করে সেটাকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে আমরা জাবেদায় রূপান্তর করবো, লিপিবদ্ধ করবো। তো ঠিক আছে, ধরা যাক আমরা একটা প্রতিষ্ঠান, অর্থাৎ যদি আমরা জাবেদা করতে যাই কোনো প্রতিষ্ঠানের, কি করতে হবে, যে লেনদেনগুলোকে শনাক্তকরণ করতে হবে। ধর কোনো একটা ব্যক্তি অথবা প্রতিষ্ঠান, সেটা হতে পারে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তো প্রাথমিক অবস্থা আমরা কোনো একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এর জাবেদাগুলা, লেনদেনগুলা নিয়ে আমরা সেখান থেকে জাবেদা করবো। তো ঠিক আছে, মিস্টার আইমান একজন, আমরা মনে করি মিস্টার আইমান একজন হচ্ছে ব্যবসায়ী। তিনি কি করছেন? তিনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন। মিস্টার আইমান যদি একটা নতুন ব্যবসা শুরু করতে যায় তাহলে নিশ্চয়ই ব্যবসায় প্রথমে সে কোনো মূলধন অথবা টাকা পয়সা কোনো কিছু নিয়ে আসবেন। অর্থাৎ মালিক যখন ব্যবসায়ের শুরুতেই কোনো কিছু নিয়ে আসেন সেটাকে আমরা মূলধন বলবো। তো ঠিক সেই অনুপাতে আমরা ধরে নিই মিস্টার আইমান একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের শুরুতে নগদ 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার আসবাবপত্র এবং 2 লক্ষ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এখন এটা কি হলো? এটা ঘটনা নাকি লেনদেন? এখন ঘটনা হচ্ছে যে প্রত্যেকটা ঘটনাই হচ্ছে লেনদেন, আবার কিন্তু প্রত্যেকটা লেনদেনেই ঘটনা নয়। যে কথাটা আমরা আগে জেনে এসেছি
সেটার কারণে হতে পারে পৃথিবীতে যা কিছু ঘটে সবই ঘটনা, লেনদেনটাও ঘটনা, কিন্তু সব ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো না। কারণটা কি, যেখানে ঘটনা থেকে লেনদেনকে পৃথককরণ করতে হলে প্রথমে দেখতে হবে ঘটনাটা অর্থের দ্বারা পরিমাপযোগ্য কি না, আর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে কিনা, কমপক্ষে এই দুটি জিনিস দেখতে হবে। অনেক সময় অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে পারে, বাট আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না। তো ঠিক আছে, এটা কি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ঘটাইছে কি না? মিস্টার আইমান ব্যবসার শুরুতে 10 লক্ষ টাকা নগদ নিয়ে আসছেন এবং 5 লক্ষ টাকা আসবাবপত্র নিয়ে আসছেন এবং 2 লক্ষ টাকা পণ্যদ্রব্য নিয়ে আসছেন। এটা কি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো মানে আর্থিক অবস্থা পরিবর্তন করে? হ্যাঁ, নিঃসন্দেহে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। কারণ ব্যবসায় শুরুতে যখন ব্যবসা তিনি করতে যাচ্ছেন, তখন ব্যবসায় কিছুই ছিল না, তখন মূলধন ছিল 0, কোনো সম্পদ ছিল না, কোনো পণ্যদ্রব্য ছিল না, অথবা কোনো কিছুই ছিল না। এখানে তিনি যখন নিয়ে আসলেন তখন ব্যবসায় সম্পদের পরিমাণ বৃদ্ধি পাইছে, ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, হ্যাঁ, এবং মূলধনের পরিমাণ বৃদ্ধি পাইছে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে আসার পরে তাহলে কি হলো, এখানে এই ঘটনা থেকে আমরা এটাকে নিঃসন্দেহে আমরা জেনে নিলাম, যেখানে টাকার কথা উল্লেখ আছে, হ্যাঁ, যে এটা একটা এটা একটা লেনদেন। তাহলে এই লেনদেনটাকে আমরা জাবেদা লিপিবদ্ধ করতে যাব। তাহলে আমরা লেনদেনটাকে যদি জাবেদা লিপিবদ্ধ করতে যাই, প্রথমে আমাদের কি করতে হবে, শনাক্তকরণ করতে হবে কি হিসাব খাতগুলো। তাহলে এখানে কি কি হিসাব খাত আছে? নগদ টাকা নিয়ে আসছে, নগদান হিসাব আছে, তারপর আসবাবপত্র আছে, তারপরে পণ্যদ্রব্য নামে কোনো হিসাব হয় না, এটা ক্রয় হিসাবকে বৃদ্ধি করে, এটা ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত, তাই এটাকে ক্রয় হিসাব বলতে হবে। তাহলে 3টা হিসাব খাত এখানে আছে। তা আরেকটা হিসাব খাত আছে, সেটা কি মূলধন। এখন ঘটনা হচ্ছে, এখানে যখন নগদ টাকা নিয়ে আসছে তখন এটা কি নগদান হিসাব হয়েছে। এটা কি ব্যবসা প্রতিষ্ঠানের নগদান হিসাবটা কি? ওই 5টার মধ্যে নগদান হিসাবে 5টার মধ্যে হচ্ছে সম্পদ। এই সম্পদটা কি হয়েছে, যখন নিয়ে আসছে তখন ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাইছে কি না? হ্যাঁ, অবশ্যই ঘটাইছে। এবং সেটা নগদ সম্পদের পরিমাণ বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? হ্যাঁ, সেটা নগদ সম্পদের পরিমাণ এখানে বৃদ্ধি পাইছে, কারণ নগদ টাকা 0 ছিল। যখন 10 লক্ষ টাকা নিয়ে আসলো তখন 10 লক্ষ টাকা ব্যবসায় বৃদ্ধি পাইল, সুতরাং এটা বৃদ্ধি পাইছে, নগদ সম্পদ বৃদ্ধি পাইছে। যদি আমরা জানি নগদ সম্পদ অর্থাৎ যদি সম্পদ বৃদ্ধি পায়, আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রটার আগে আমরা দেখেছিলাম, সেখান থেকে আমরা জানতে পারি যে যখন ব্যবসায় নগদ সম্পদ বা সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা ডেবিট করি, আর যখন হ্রাস পায় তখন ক্রেডিট করি। তাহলে এখানে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাইছে, আমরা এটাকে কি করব, ডেবিট করছি। আমরা ডেবিট করছি 10 লক্ষ টাকা দিয়ে। এখন এরপরে যে আর একটা হিসাব আছে, হিসাব খাত আছে, সেটা কি আসবাবপত্র। আসবাবপত্রের 5টার মধ্যে কি, ওই 5টার মধ্যে হচ্ছে সম্পদ, এটাও সম্পদ। এখন এই সম্পদটা ব্যবসা প্রতিষ্ঠানে কি করছে, বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? হ্যাঁ, এই সম্পদটা ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাইছে। যদি বৃদ্ধি পেয়ে থাকে সেটাকে আমরা ডেবিট করলাম 5 লক্ষ টাকায়, ঠিক আছে, আসবাবপত্র হিসাব ডেবিট। তারপরে আরেকটা কি হিসাব খাত আছে আমরা পাইছি, সেটা হচ্ছে ক্রয় হিসাব। পণ্যদ্রব্য নামে কোনো হিসাব হয় না, এখানে ক্রয় হিসাব। ক্রয় হিসাবটা ওই 5টার মধ্যে কি, ক্রয় হিসাবটা ওই 5টার মধ্যে হচ্ছে তোমার ব্যয় হিসাব। তাহলে এই ব্যয় হিসাবটা কারবার প্রতিষ্ঠানে কি করেছে, এটা কি ব্যয় বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? এটা কি ব্যয় বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? এখানে ব্যয় নিশ্চিতভাবে বৃদ্ধি পাইছে। যদি ব্যয় বৃদ্ধি পায় আমরা জানি কি হয়, ডেবিট হয়। তাহলে এখানে ক্রয় হিসাবটাকে আমরা ডেবিট দিলাম, তাহলে এখানে আমার ক্রয় হিসাব ডেবিট হলো। তাহলে এই 3টা জিনিসে নিয়ে আসছে 10 + 15 আর 17 লক্ষ টাকার 3টা জিনিস নিয়ে আসা হয়েছে। এখন 17 লক্ষ টাকায় 3টা জিনিস নিয়ে আসার পর এখন এটা কি হিসাবে কে নিয়ে আসছে? মালিক নিয়ে আসছে। মালিক যখন কোনো কিছু নিয়ে আসে তখন কি হয়, এটা হয় মূলধন। তাহলে এখানে মূলধনটা কি, ওই 5টার মধ্যে মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এখানে মূলধন যখন মালিক ব্যবসায় নিয়ে আসে তখন মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়, বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ নিশ্চিতভাবে বৃদ্ধি পায়। আর যদি আমরা জানি মালিকানা সত্ত্বের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন সেটা কি হয়, ক্রেডিট হয়। তখন আমরা এটাকে ক্রেডিট করে দিলাম 17 লক্ষ টাকা। এই হচ্ছে আমার ডেবিট ক্রেডিট বিশ্লেষণ। এখন 17 লক্ষ টাকা ক্রেডিট করার পর এখন আমাদের জাবেদায় কি করতে হবে, জাবেদায় আমাদের যে জিনিসটা একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে জাবেদায় ব্যাখ্যা বা এক্সপ্লানেশন বা ব্যাখ্যা, এটা হচ্ছে বাধ্যতামূলক। তো এখানে ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব, ব্যাখ্যাটা দিব হচ্ছে কোনো কিছুই না, একদম ইজি একটা জিনিস। এটা ব্যাখ্যাটা আমরা এইভাবে দিব যে ওই লেনদেনকে অনুসরণ করে ওই লেনদেনটাকে একটু ঘুরিয়ে আমরা দেব। এই যে লেনদেনটা এখানে দেওয়া ছিল, ধরো মিস্টার আইমান ব্যবসায়ীর নগদ 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার আসবাবপত্র এবং 2 লক্ষ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেছিলেন, সেটা এখানে দেওয়া ছিল। তাহলে সেটাকেই আমরা ব্যাখ্যা এক্সপ্লানেশনে যখন নিয়ে আসবো তখন আমরা সেটাকে কি করব, শুধু জাস্ট একটু ঘুরে, যেহেতু মিস্টার আইমান নগদ আসবাবপত্র এবং ক্রয় পণ্যদ্রব্য নিয়ে
ব্যবসায় আরম্ভ করেছে। এই যেমন লিখেছি মিস্টার আইমান, যেহেতু মিস্টার আইমান নগদ আর বর্তমান পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তো ব্যবসায়ের শুরুতে অর্থাৎ জাবেদার শুরুতে অর্থাৎ যে এন্ট্রিটা হয় সাধারণত এই ধরনের এন্ট্রিটা হয় ব্যবসায় যখন নতুন কোনো একটা প্রতিষ্ঠান যখন খোলা হয় তখন শুরুতে ব্যবসায়ীর মালিক যে জিনিসগুলো নিয়ে আসেন সেটাকে এইভাবে আমরা লিপিবদ্ধ করবো। তারপর দেখা গেল পরে আর একটা লেনদেন, হয়তো ওটা 1 তারিখে হলো, এখন 2 তারিখে যে 2 তারিখে আমাদের ধরে এরকম একটা লেনদেন হতে পারে। আমরা যেহেতু 10 লক্ষ টাকা নিয়ে আসলাম ব্যবসায় প্রতিষ্ঠানে, তাহলে এই টাকাটা আমরা হয়তো কিছু টাকা ব্যাংকে জমা দেবো। এখন ব্যাংকে জমা দিলে প্রথমে আমাদের কোনো এই ব্যবসায় নামে কোনো অ্যাকাউন্টস নেই, তাহলে আমাদের কী করতে হবে, হিসাব খুলতে হবে। তাহলে আমরা যদি ব্যবসার প্রয়োজনে একটা হিসাব খুলে ফেললাম, যদি হিসাব খুললাম এখানে 3 লক্ষ টাকা দিয়ে একটা হিসাব খুলে 2 লক্ষ টাকা দিয়ে একটা হিসাব খুলে ফেললাম। এখন 2 লক্ষ টাকা দিয়ে যদি আমরা হিসাব খুলি তাহলে কি করতে হবে, এখানে এটা কি হলো, একটা লেনদেন ঘটনা হলো, ঘটনা থেকে এটা কি হলো, লেনদেন হলো। কারণ এখানে 2 লক্ষ টাকা দিয়ে যখন হিসাব করবো ব্যবসায় আমার আর্থিক অবস্থার পরিমাণ আর্থিক অবস্থা কী হচ্ছে, পরিবর্তন ঘটতেছে। কারণ এখান থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমরা ব্যবসায় জমা দিয়েছি, এখান থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমরা ব্যবসায় ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংকে জমা দিয়ে হিসাব খুলেছি, তাহলে এখান থেকে আমার 2 লক্ষ টাকা কি হলো, নাই হয়ে গেল, অর্থাৎ হ্রাস পাইলো। আবার আরেকটা এটা হচ্ছে নগদান হিসাব থেকে আরেকটা হিসাব, ওটা কি ব্যাংক যে হিসাবটা করা হলো ব্যাংক হিসাব, এটা হচ্ছে আমার ব্যবসার একটা হিসাব, এটাও সম্পদ হিসাব। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনায় আসি এখানে। তাহলে আমরা বলি, এখানে বলতে পারি যে 2 লক্ষ টাকা দিয়ে আমরা ব্যবসার জন্য একটা ব্যাংক হিসাব খোলা হলো। ব্যাংক হিসাব যদি খোলা হয় এখানে এটা নিঃসন্দেহে একটা লেনদেন হলো। লেনদেন যদি হয় তাহলে এখানে হিসাব খাত আছে, এখানে 2টা হিসাব খাত কি আছে, তো একটা হচ্ছে ব্যাংক হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। এখন ব্যাংক হিসাব নগদান হিসাব দুটোই ব্যবসায়ের হিসাব। এখন ওই ব্যাংক হিসাব ওই 5টার মধ্যে কার মধ্যে আছে, 5টার মধ্যে আছে ব্যাংক হিসাব সম্পদ, আর অপরদিকে নগদান হিসাব ওই 5টার মধ্যে কার আছে, 5টার মধ্যে নগদান হিসাবও আছে, সম্পদ আছে। তাহলে ব্যাংক হিসাব এবং সম্পদ হিসাব ব্যাংক হিসাব এবং নগদান হিসাব দুটোই হচ্ছে সম্পদ, ব্যবসায়ের দুটাই সম্পদ। এখন ঘটনা হচ্ছে যখন একটা লেনদেনের দুটাই যখন সম্পদ হয় তখন একটা জিনিস খেয়াল করতে হবে, যেখানে কোনো না কোনো সম্পদ বাড়তেছে, কোনো না কোনো সম্পদ কমতেছে। এখন যদি কোনো সম্পদ বাড়ে, আমরা কি জানি যে সম্পদের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্র সেটা আমরা কি জানি, যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে কি হয়, ডেবিট হয়, আর যদি সম্পদ হ্রাস পায় সেটা হচ্ছে ক্রেডিট হয়। সম্পদ যদি বৃদ্ধি পায় সেটা ডেবিট হয়, সম্পদ হ্রাস পালে সেটা ক্রেডিট হয়। এখানে আমাদের দেখতে হবে কোন সম্পদটা এখানে বাড়তেছে, কোন সম্পদটা এখানে বাড়তেছে। এখানে আমাদের যে ব্যাংক হিসাব আছে এই সম্পদটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাকে আমরা ডেবিট করব। ব্যাংক সম্পদটা বৃদ্ধি পাচ্ছে কিভাবে, যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না, জিরো ছিল, সেখানে আমরা যখন হিসাব খুলে 2 লাখ টাকা জমা দিলাম তখন ব্যাংক অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা জমা হয়েছে বা বৃদ্ধি হয়েছে। এই কারণে ব্যাংক হিসাবটা হচ্ছে এখানে ডেবিট হবে, অর্থাৎ সম্পদ যেহেতু বৃদ্ধি পাচ্ছে সুতরাং এখানে ব্যাংক হিসাবটা হবে ডেবিট। অপরদিকে নগদান হিসাব এটাও সম্পদ, এটা যখন আমরা ব্যাংক হিসাব করলাম তখন নগদ টাকা আমার ব্যবসায় থেকে চলে গেছে, 2 লক্ষ টাকা চলে গেছে। এই কারণে এটাকে আমরা কি করব, যখন আমরা জানি সম্পদ হ্রাস পায় তখন এটাকে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। যে কারণে আমরা নগদান হিসাবকে আমরা ক্রেডিট করে দিলাম। তাহলে কি হলো, আমাদের ব্যাংক হিসাব ডেবিট হলো, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট হলো। 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা, বাস। এখন এই লেনদেন থেকে বা এই জাবেদা থেকে আমাদের একটা এক্সপ্লানেশন দিতে হবে বা ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যাটা আমি আর আগেই বললাম যে এটা জাস্ট লেনদেনের আলোকে আমরা দিতে পারি, লেনদেনের আলোকে এই ব্যাখ্যাটা আমরা দিতে পারি। লেনদেনে কি বলা হচ্ছে যে 2 লক্ষ টাকাতে ব্যাংক হিসাব খোলা হলো, তাহলে আমরা এখানে শুধু লিখতে পারি যে যেহেতু 2 লক্ষ টাকা যেহেতু ব্যাংক হিসাব খোলা হলো, বাস এতটুকু। আমরা অ্যামাউন্টের কথা উল্লেখ করতে পারি বা নাম কোনো, যেটা এটা কোন প্রতিষ্ঠান অর্থাৎ কোন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো, সোনালী নজরুল অগ্রণী, এগুলোও আমরা উল্লেখ করতে পারি। বাট অনেক সময় উল্লেখ থাকে না, তখন আমরা এটাকে লিপিবদ্ধ করবো না। যতটুকু আমরা আছি ঠিক সেভাবে আমরা এভাবে শর্টভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি যেহেতু ব্যাংক হিসাব খোলা হলো। যদি সোনালী ব্যাংক থাকতো তাহলে আমরা বলতাম যেহেতু সোনালী ব্যাংক হিসাব খোলা হলো। তো যাক, এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি, ব্যাখ্যাটা খুব ইজি। এখন আমরা আসি এরপরে, ধরো 2 তারিখে গেল এবং 3 তারিখে ঘটনা হচ্ছে আমরা বাড়ি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিল যে পণ্য কিছু ক্রয় করবো আমরা। হ্যাঁ, কারণ যে পণ্যটা নিয়ে আসা হয়েছে অনলি 2 লক্ষ টাকার পণ্য, এটা দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভব না, আরও কিছু পণ্য ক্রয় করতে হবে। এই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম বা এই প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিল যে আরও কিছু পণ্য ক্রয় করবে, তো যেরকম 3 লক্ষ টাকার পণ্য ক্রয় করবে। এখন বলা হচ্ছে যে সেখানে বলা হলো আচ্ছা তারা 3 লক্ষ টাকার পণ্য ক্রয় করলো। এখন আমরা কীভাবে বুঝবো যে এই পণ্য ক্রয়টা নগদে না বাকিতে?
পণ্য ক্রয় বিক্রয় সাধারণত দুটা ধরনের হয়, একটা হচ্ছে নগদে আর হচ্ছে বাকিতে বা ধারে, হ্যাঁ যেটাই হোক দুইভাবে পণ্য ক্রয় অথবা বিক্রয় করা যায়। তাহলে এখানে যে পণ্যটা ক্রয় করা হলো এটা কি নগদে নাকি ধারে? হ্যাঁ, এখন এটাকে আমরা বুঝবো কিছু জিনিসের আলোচনায়, বা সেটা এরকম হতে পারে যে কখন আমরা বুঝবো এটা নগদে, কখন আমরা বুঝবো ধারে। হ্যাঁ, যখন ধারে যখন বুঝবো তখন আমরা দেখতে পাবো কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে যার কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে। যদি এরকম থাকে তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে ধারে। আবার অনেক সময় ধারে বা বাকিতে কথাটা উল্লেখ থাকে তখন তো নিঃসন্দেহে এটাকে আমরা ধারে ধরে নেব। আবার যখন কোনো কিছু উল্লেখ থাকবে না, শুধুমাত্র পণ্য ক্রয় করা হয়েছে, তখন আমরা মনে করবো এটা হচ্ছে নগদে করা হয়েছে। আর যদি নগদ কথাটা উল্লেখ থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। তাছাড়া অনেক সময় এরকম কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম যার কাছ থেকে ক্রয় করা হচ্ছে তার নাম উল্লেখ থাকে, বাট সাথে নগদ কথাটাও উল্লেখ থাকে, তখন তো আমরা এক কথায় নগদ কথা যদি যে কোনো পর্যায়ে যদি লেনদেনে নগদ কথাটা উল্লেখ থাকে তাহলে নিঃসন্দেহে এটা নগদ, এবং বাকিতে বা ধারে কোনোভাবে যদি উল্লেখ থাকে সেটা নিঃসন্দেহে হচ্ছে বাকিতে বা ধারে। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে, কিছু হয়তো বলা হচ্ছে, জাস্ট বলা হলো যে পণ্য ক্রয় করা হচ্ছে, তাহলে এটা কি হবে? এটা শুধুমাত্র নগদেই হবে। আর যদি বলা থাকে কোনো কিছু আর যদি বলা হয় পণ্য ক্রয় করা আছে সাথে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম, এখানে নগদ কথাটা উল্লেখ নাই, পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু সাথে কোনো মিস্টার এক্স এর কাছ থেকে অথবা মিস্টার ওয়াই এর কাছ থেকে, হ্যাঁ, বা মিস্টার এক্স এন্ড কোম্পানি থেকে, হ্যাঁ, এরকম বলা আছে, বাট নগদ কথাটা উল্লেখ নেই, তখন আমরা এটা ধরে নেব যে এটা কি ধারে বা বাগেতে। তাহলে এই কারণে তাহলে এই লেনদেনে আমরা কি আছে, এই লেনদেনে কি বলা হয়েছে? এই লেনদেনে শুধু বলা হয়েছে 2 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে এখানে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই। দ্বিতীয়ত হচ্ছে নগদ ধারে বা বাকিতে কথাটা উল্লেখ নাই। যদি না থাকে তাহলে আমরা এটা ধরে নেব এটা নগদে হয়েছে। আর যখন নগদে এটা হবে, নগদে যদি কোনো পণ্য ক্রয় করা হয়, হ্যাঁ, তখন এখানে কি দুটো পক্ষ থাকবে, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। এখন আমরা দেখবো যে ক্রয় এবং নগদান এই 5টার মধ্যে কার ক্রয় হিসাব, 5টার মধ্যে কার মধ্যে আছে? ব্যয়ের মধ্যে আছে। আর নগদান ওই 5টার মধ্যে কার মধ্যে আছে? সম্পদের মধ্যে আছে। তাহলে এখানে আমরা দেখবো যে ক্রয় হিসাব ব্যয়ের মধ্যে আছে। আমরা জানি ব্যয়ের এবং সম্পদের ক্ষেত্রে এরা যখন বৃদ্ধি পায় তখন কি হয়? ডেবিট হয়, আর যখন হ্রাস পায় তখন হয় ক্রেডিট। তাহলে এখানে ব্যয়টা অর্থাৎ ক্রয় যখন আমরা করছি, ব্যয় এখানে কি হয়েছে? বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? নিঃসন্দেহে এখানে বৃদ্ধি পাইছে। হ্যাঁ, তাহলে যদি বৃদ্ধি পায় তাহলে ক্রয় হিসাবকে আমরা ডেবিট দেবো, আমরা ক্রয় হিসাবকে আমরা ডেবিট করছি। অপরদিকে আরেকটা কি আছে? নগদান হিসাব। এই নগদান হিসাবে 5টার মধ্যে কার আছে? সম্পদের মধ্যে আছে। এখানে আমরা এটাও জানি যে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। এখানে নগদ টাকা দিয়ে যখন পণ্য ক্রয় করা হয়েছে তখন এটা কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? এখানে নিঃসন্দেহে এটা হচ্ছে হ্রাস পাইছে। যখন নগদ টাকা দিয়ে আমি পণ্য ক্রয় করছি তখন আমার নগদ টাকা বা নগদ সম্পদটা হ্রাস পাইছে। তাহলে সম্পদ হ্রাস পাইলে কি হয়? ক্রেডিট হয়। আমরা জানি সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। তাহলে নগদান হিসাবটা আমরা ক্রেডিট করে দিলাম, ঠিক আছে? তাহলে ক্রয় হিসাব ডেবিট 3 লক্ষ টাকা, নগদান হিসাব ক্রেডিট 3 লক্ষ টাকা। তাহলে কি হলো? যেহেতু নগদে পণ্য ক্রয় করা হয়। আচ্ছা, এখন তাহলে এক্সপ্লানেশনটা কি দেবো? আমরা এক্সপ্লানেশনটা দেবো ওই জাস্ট লেনদেনের আলোকে আমরা এক্সপ্লানেশনটা দিতে পারি। এক হচ্ছে কিভাবে দিতে পারি? লেনদেনে কি ছিল? যেহেতু নগদে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে আমরা দেবো জাস্ট দেবো যেহেতু নগদে পণ্য ক্রয় করা হয়েছে। শেষ। এই হচ্ছে মোটামুটি একটা এক্সপ্লানেশন। তাহলে মোটামুটি আমরা 3টা স্টেপ আলোচনা করলাম। জাবেদা আরও অনেক 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 লেনদেন ঘটে থাকে, যেগুলোকে জাবেদা আমরা ধীরে ধীরে শিখবো ইনশাল্লাহ। আজকে মোটামুটি 3টা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে ধারাবাহিকতা বা ক্রমশভাবে আরও ব্যবসায় যে সকল লেনদেন ঘটে থাকে সেগুলোর জাবেদা আমরা নির্ণয় করব। আর সে পর্যন্তই সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনায় আর কি। পরবর্তী ক্লাসে দেখা হোক সবার সাথে, এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।